আসসালামু আলাইকুম। গল্প কথা বাই মেহিনাজে আপনাদের সবাইকে স্বাগত। আমি মেহনাজ লুবনা। আজ আপনাদের পড়ে শোনাবো মুশতাক আহমেদের একটি সায়েন্স ফিকশন উপন্যাস নিরি শেষ পর্ব। নিরি লতার বিছানায় শুয়ে আছে। তাকে ঘিরে আছে রো আর রি। দুজনে অবাক চোখে তাকিয়ে আছে তাদের মায়ের দিকে। নিরির পেটে প্রচন্ড ব্যথা। নিরো গিয়েছে ব্যথাকে কমানোর জন্য পাতা নিয়ে আসতে। রো বলল, মা, তুমি আমাদের ছেড়ে কোথায় গিয়েছিলে? নিরি হাসার চেষ্টা করে বলল, আমি পৃথিবীর উপরে গিয়েছিলাম বাবা। কেন গিয়েছিলে? ওরা আমাকে ধরে নিয়ে গিয়েছিল। ওরা কারা? মানুষ। এবার রি বলল, মানুষ কি খারাপ মা? না মা, মানুষ খারাপ না, মানুষ ভালো। তবে এখনকার মানুষগুলো যেন কেমন হয়ে গেছে, আসল মানুষের মতো নয়। আসল মানুষ কারা মা? তুমি আর রো হচ্ছ আসল মানুষ। তুমি আসল মানুষ না? না মা, আমি আসল মানুষ না, আমি নকল মানুষ। কিন্তু তুমি তো ভালো। আমি ভালো, পৃথিবীর সব মাই ভালো, তবে সবচেয়ে ভালো তোমরা। তোমরা একসাথে মিলে পৃথিবীটাকে সুন্দর করবে, ঠিক আগের মতো। পারবে না? পারবো মা। তুমি থাকবে না আমাদের সাথে? ব্যথায় নিরির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। সে কাত হয়ে শুয়ে বলল, আমি থাকতে চাই মা, তোমাদের সাথেই থাকতে চাই, সারাটা জীবন থাকতে চাই। তোমাকে নিয়েই আমরা সবকিছু করব, পৃথিবীকে ঠিক আগের মতো করব। তাই করো মা, তাহলেই তোমাদের জন্ম সার্থক হবে। এবার রো সামনের দিকে ঝুঁকে বলল, না, তোমার কি খুব কষ্ট হচ্ছে? আমি খুব অসুস্থ বাবা, ওরা আমাকে খুব কষ্ট দিয়েছে, খুব। আমার পেটের মধ্যে থেকে তোমাদের অন্য একটা বোনকে টেনে এনে হত্যা করেছে। এটা পাপ, মহাপাপ। তোমরা ছোট, আমি তোমাদের সবকিছু বোঝাতে পারবো না। শুধু এইটুকু জেনে রেখো, মানুষ সামাজিক জীব। সমাজ ছাড়া মানুষ বাস করতে পারে না। যে মানুষ সমাজ ছাড়া বাস করে সে সামাজিক নয়, সে মানুষ নয়, সে মানুষরূপী অমানুষ। পৃথিবী থেকে আজ পরিবার সমাজ সব উঠে গেছে। তোমরা নতুন করে পরিবার সৃষ্টি করবে, সমাজ সৃষ্টি করবে, পারিবারিক বন্ধন সৃষ্টি করবে, সামাজিক বন্ধন সৃষ্টি করবে, পারস্পরিক সমঝোতা আর ভালোবাসা সৃষ্টি করবে। দেখবে পৃথিবী সুন্দর হয়ে গেছে, কত সুন্দর তুমি কল্পনাও করতে পারবে না। রো বলল, নিনিনের থেকেও সুন্দর? হুম, নিনিনের থেকে অনেক অনেক সুন্দর। এত সুন্দর যে ভাবতে পারবে না। এই নিনে যা কিছু আছে সব যে কৃত্রিম বাবা। এখানে কোনো বৈচিত্র্য নেই, বৈচিত্র্য ছাড়া কোনো কিছু সুন্দর হয় না। সত্যিকারের প্রকৃতিতে বৈচিত্র্য আছে, বৈচিত্র্যময় ওই প্রকৃতি আছে পৃথিবীতে। যদিও পৃথিবীর মানুষ প্রকৃতির রূপ বৈচিত্র্যকে প্রায় শেষ করে ফেলেছে, তারপরও তোমরা যতটুকু পাবে সেটুকু সুন্দরভাবে সংরক্ষণ করবে। তারপর সেই বৈচিত্র্য আর নতুনত্বের মধ্যেই বেঁচে থাকবে। রে এবার সামনে ঝুঁকে এসে প্রশ্ন করে বলল, বৈচিত্র্য কি মা? বৈচিত্র্য হচ্ছে ভিন্নতা, সক্রিয়তা, নিজস্বতা। যেখানে বৈচিত্র্য থাকে সেখানে আগ্রহ থাকে। এই যে তোমরা আমার পেটে হয়েছো, তো যদি আগেই জানতাম তোমাদের চেহারা কেমন হবে, তাহলে আমার আগ্রহ অতটা থাকতো না। তোমাদের চেহারা কেমন তা জানি না বলেই তোমরা আমার কাছে আগ্রহের, আনন্দের, ভালোবাসার, কৌতূহলের। এই জন্য সবকিছু আগে থেকে জানতে হয় না,
কিছু কিছু বিষয় অজানা করে রেখে দিতে হয়। অথচ মানুষ আজ সবকিছু আগে জেনে নেয়ার চেষ্টা করছে। এমনকি যে মানুষটাকে সৃষ্টি করা হচ্ছে সে দেখতে কেমন হবে, তার চেহারা কেমন হবে, তার আচরণ কেমন হবে, তার বুদ্ধি বিদ্যা কেমন হবে, সবকিছু। এজন্য মানুষের বেঁচে থাকার মধ্যে এখন আগ্রহ নেই, আনন্দ নেই। আমরা তো আনন্দ নিয়ে বেঁচে আছি মা। কারণ তোমরা পৃথিবীর উপরে মানুষের মতো বেঁচে নেই, তোমরা সত্যিকারের মানুষের মতো বেঁচে আছো। এই জন্যই তোমাদের বেঁচে থাকার মধ্যে আনন্দ আছে। নীরের কথা শেষ হতেই নীরু ভিতরে প্রবেশ করলো। তার হাতে অনেক লতাপাতা। লতাপাতাগুলো বেটে সেগুলো নীরের ক্ষতস্থানে লাগাতে বেশ রাত হয়ে গেল। ততক্ষণে রোয়ারি ঘুমিয়ে পড়েছে। নীরের কিছুটা ভালো লাগলেও তার ঘুম আসছে না, কেমন যেন অস্থির অস্থির লাগছে। তাই নীরুর হাতটা ধরে বলল, নীরু, আমার কেমন যেন অস্থির লাগছে। কিসের অস্থিরতা? জানি না, ভয় ভয়ও করছে। মনে হচ্ছে। কি মনে হচ্ছে? মনে হচ্ছে তুমি আমি আলাদা হয়ে যাব। না নিডি, পৃথিবী আর কোনো শক্তি তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। প্রয়োজনে আমি এবার লড়বো। নিডি ভাঙা গলায় বলল, সব শক্তির সাথে লড়া যায় না নিরো। তুমি কোন শক্তির কথা বলছো? মৃত্যু। আমার মনে হচ্ছে মৃত্যু আমার খুব কাছে কাছে চলে এসেছে। নীরু এবার দুহাতে নীরের ডান হাত চেপে ধরে বলল, না নিরি, না, তুমি মারা যাবে না। আমি তোমাকে মরতে দেব না। গতবার তোমার অবস্থা যা ছিল তার থেকে এবার অনেক ভালো। আমি গাছটা নিয়ে এসেছি। দু একটা দিন তোমার কষ্ট হবে, তারপর আর হবে না। আমি আর কষ্টে থাকতে চাই না। যেদিন তোমাকে ছেড়ে চলে এলাম সেদিন থেকে আমি যে কি কষ্টে ছিলাম তোমাকে বোঝাতে পারবো না। ওদের নিয়ে এখানে এসেছি ঠিকই, কিন্তু আমার মন পড়েছিল তোমার কাছে। তুমি বলেছিলে তুমি আমাকে খুঁজে বের করবে, আমাদের কাছে ফিরে আসবেই। সে আশায় শুধু বেঁচে আছি। আজ তুমি এসেছো, কত দিন পরে এসেছো, কত কষ্ট করে এসেছো, কত যন্ত্রণা ভোগ করে এসেছো। এই তোমাকে আমি কিছুতেই মরতে দেব না, কিছুতেই না। তিনি হঠাৎ ডুকরে কেঁদে উঠে বলল, ওরা তোমার আর আমার শেষ সন্তানটাকে কি নিষ্ঠুর ভাবেই না মেরে ফেললো নিরু, কি নিষ্ঠুর ভাবেই না মেরে ফেললো। আমি অনেক চেষ্টা করেছি তোমার সন্তানকে রক্ষা করতে, কিন্তু পারিনি। ওরা বলে ও নাকি বিকৃত সন্তান। নীরও নিজের আবেগকে ধরে রাখতে পারল না, হাত দিয়ে নিজের চোখ মুছে বলল, কেঁদো না নিরি, কেঁদো না। আমরা না হয় আবার সন্তান নেব, একটা দুটো নয়, কয়েকটা। ওরা খেলবে, হাসবে, দৌড়াবে, আনন্দ করবে। নিরি এবার ফুপিয়ে কেঁদে উঠে বলল, তা আর সম্ভব হবে না নিরো। কেন নিরি? ওরা যে আমার সন্তান ধারণার ক্ষমতাকে নষ্ট করে দিয়েছে। কি বলছো? নিরি কাঁদতে কাঁদতেই বলল, ওরা অপারেশনের সময় আমার জরায়ু কেটে ফেলেছে। বলেছে নারীদের শরীরে জরায়ু থাকলে পুরুষেরা আবার নারীদের শরীরে বিকৃত সন্তান উৎপাদন করবে। এজন্য ওরা পৃথিবীর উপর এখন থেকে যত নারী সৃষ্টি করবে কারোর আর জরায়ু রাখবে না। ফলে কারোর পেটের মধ্যে সন্তান বড় হওয়ার আর কোনো ঝুঁকিই থাকবে না। এ কিরকম সিদ্ধান্ত নিল? মানুষ কেন ধীরে ধীরে নিজেদের বিকৃত করে ফেলছে, প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছে। নীরু মুহূর্তের জন্য নির্বাক হয়ে গেল। তারপর নীরের মাথায় হাত বুলিয়ে টেনে টেনে বলল, তুমি চিন্তা করো না নিরি, তবুও তো আমাদের দুটো সন্তান আছে, ওদের আমরা বড় করব। হে দেখবে এর মাঝেই কোনো না কোনো ভাবে আরো পুরুষ আরো নারীর জন্ম হবে। কারণ প্রকৃতি আর যাই করুক শেষ পর্যন্ত সকল মানুষকে বিকৃত হতে দেবে না। কিছু মানুষকে প্রকৃতি রক্ষা করবেই, এটাই প্রকৃতির নিয়ম। তখন সবাই মিলে পৃথিবীটাকে আবার আমরা আগের মতো সুন্দর করব।
আমার কি মনে হয় জানো? কি মনে হয়? কোথায় যেন একটা খটকা আছে। কিসের খটকা? আমি জানি না। আমার মনকে আমি বোঝাতে পারছি না। এই যে তুমি বললে প্রকৃতি কিছু মানুষকে রক্ষা করবেই। আমার বিশ্বাস পৃথিবীর কোথাও না কোথাও খাঁটি মানুষ আছে। কিন্তু আমরা তাদের সন্ধান পাচ্ছি না। তাদের যদি আমরা খুঁজে পেতাম এবং বলতাম আমাদের এই সন্তান দুটোও খাঁটি, তাহলে ওরা ওদের সাদরে গ্রহণ করত। ওদের হত্যা করত না। তুমি হত্যার কথা বলছো কেন? তুমি কি কোনো কারণে শঙ্কিত, নিরি? ওদের ভবিষ্যৎ ভেবে সত্যি আমি শঙ্কিত। নিনি সম্পূর্ণ কৃত্রিম একটা জায়গা। একটা কৃত্রিম পরিবেশে প্রাকৃতিক মানুষেরা দীর্ঘদিন বাঁচতে পারে না। তুমি আমি বেঁচেছি কারণ আমরা কৃত্রিম। আমাদের জন্ম ক্লোনের ল্যাবে। কিন্তু রো আর রি দুজনেই প্রাকৃতিক মানুষ। ওরা এরকম একটা কৃত্রিম আবদ্ধ পরিবেশে বাঁচবে কিভাবে? ওদের জন্য প্রয়োজন উন্মুক্ত জীবন, খোলা আকাশ, সবুজ মাঠ আর দিগন্ত বিস্তৃত সমতল ভূমি। এই জন্যই বলেছিলাম, যেভাবেই হোক ওদের আসল মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত। আসল মানুষ তুমি কোথায় পাবে? তাছাড়া পৃথিবীর উপরে সবাই নারী। তারা পুরুষকে পাওয়া মাত্র হত্যা করবে। এই জন্যই খটকাটা আমার খুব বেশি। কারণ পৃথিবী পুরুষ শূন্য হতে পারে না। নারীরা তা করতে পারে না। প্রকৃতি তা হতে দিতে পারে না। অসম্ভব। তুমি খুব জটিল চিন্তা করছো। এত চিন্তা করার দরকার নেই। যা আবার হবে। এখন ঘুমাও। আমার যে ঘুম আসছে না। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমাও। নীরের চোখ প্রায় বুজে এসেছিল। এমন সময় বাইরে ধপধপ শব্দ হতে চমকে উঠল। শব্দটা বেশ জোরে হওয়ায় রোরই দুজনেই জেগে গেছে। আবার শব্দটা হতেই ভয়ে দুজন একেবারে নীরির কাছে চলে এলো। নীরিও ভয় পেয়েছে। সে শক্তভাবে নীরুর হাত ধরে রাখলো। অন্য হাতে রো আর রিকে আঁকড়ে ধরল। নীরু নিজের হাত ছাড়িয়ে নিতে চেষ্টা করলে নীরি আরো জোরে হাত চেপে ধরে বলল, কোথায় যাচ্ছ? মনে হচ্ছে কিছু একটা ভিতরে ঢোকার চেষ্টা করছে। ওটাকে ঠেকাই। ভয়ঙ্কর কোনো জন্তুও হতে পারে। ওটা জন্তু না, মানুষ। নীরু চোখ বড় বড় করে বলল, কিভাবে বুঝলে? বুটের শব্দ শোনা যাচ্ছে। তার মানে পৃথিবীর উপর থেকে কেউ একজন এসেছে। সম্ভবত আমাদের অবস্থান জেনে গেছে। কিভাবে জানলে? আমি এখানে আসার পর থেকে প্রতি সপ্তাহে একবার বাইরে গিয়েছি, যেন কেউ বুঝতে না পারে এখানে আমরা আছি। সম্ভবত আমার পিছন পিছন এসেছে। রো ভীত কণ্ঠে বলল, মা, ওরা কি আমাদের মেরে ফেলবে? না বাবা, মারবে না। মনে হয় ওরা আমাদের দেখতে এসেছে। তাহলে চুপে চুপে আসছে কেন? আসুক, দেখি ওরা কি করে। নীরু টান টান হয়ে বলল, নিরি, তোমার লেসার গানটা এখনো আছে। তুমি বললে ওটা দিয়ে ওদের মাথার খুলি ফুটো করে দেই। নিরি চোখ বুজে আবার চোখ খুলল। তারপর বলল, কোনো লাভ হবে না। ওরা খুব শক্তিশালী। এখন না পারলেও পরে আবার আসবে। দেখি ওরা কি চায়। ওদের। নিরির কথার মাঝেই ভিতরে প্রবেশ করলো সাইফা। তার সাথে দুজন নারী সৈনিক। সবার হাতেই লেসার গান। সাইফা দাঁতে দাঁত চেপে বলল, শেষ পর্যন্ত তোমাদের তাহলে পেলাম। নিরি অবাক হয়ে বলল, সাইফা, তুমি আমার পিছন পিছন এসেছো? হ্যাঁ, এসেছি। তা না হলে তোমাদের সবাইকে খুঁজে পেতাম কিভাবে? তোমরা তাহলে এখানে পালিয়েছিলে? নিরি ক্লান্ত কণ্ঠে বলল, হ্যাঁ সাইফা, ওরা এখানেই ছিল। এই যে আমার সামনে নিরো, আর আমার পাশে আমার দুই সন্তান, রো আর রি। সাইফা সরু চোখে তাকিয়ে বলল,
রো আর রি তোমার সন্তান? হ্যাঁ, আমার সন্তান। তুমি যাদের বিকৃত বলতে তাদের চেহারা দেখো। ওদের চেহারা কোনোভাবেই বিকৃত নয়, বরং ওদের চেহারার নিজস্বতা আছে। দেখো কি নিষ্পাপ আর সুন্দর চেহারা ওদের, দেখলেই মায়া হয়, আদর করতে ইচ্ছে হয়। সাইফা চিবিয়ে চিবিয়ে বলল, ওদের দেখে তো আমার মায়া হচ্ছে না, আদর করতেও ইচ্ছে করছে না। কারণ তুমি ওদের মা নও। মা হওয়ার দরকার কি? একবার হলে বুঝতে পারতে কি দরকার। তোমার জীবনে চাওয়া পাওয়ার কি আছে? কিছুই নেই। তোমার ধ্যান ধারণা চিন্তা চেতনা শুধুই পৃথিবীকে রক্ষা করা, এর বেশি কিছু নয়। কারোর জন্য তোমার কোনো মায়া নেই, মমতা নেই, ভালোবাসা নেই। তোমাদের বুঝি আছে? অবশ্যই আছে। তুমি তাহলে থাকো তোমাদের মায়া মমতার ভালোবাসা নিয়ে, আমাকে আমার কাজ করতে দাও। কথাগুলো বলেই সাইফা রো আর রি বরাবর লেসার গান তাকে করলো। মুহূর্তে নীরু লেসার গানের সামনে গিয়ে দাঁড়ালো, তারপর চিবিয়ে চিবিয়ে বলল, ওদের হত্যা করার আগে তোমাদের আমাকে হত্যা করতে হবে। সাইফা ভ্রু কুঁচকে বলল, তুমি আমার লেসার গানের সামনে এসে দাঁড়িয়েছ কেন? তুমি জানো আমার কাছে তোমার জীবন মূল্যহীন, কারণ তোমরা পুরুষেরা নারীর শত্রু, চরম শত্রু। তুমি আমাকে যা কিছু তাই বলতে পারো, কিন্তু নিরি রো রি কাউকে হত্যা করতে পারবে না। তোমার তো নিরির প্রতি দুর্বলতা থাকার কথা নয়, অথচ তুমি নিরিকে রক্ষা করতে চাচ্ছ কেন? কারণ নিরির প্রতি আমার দুর্বলতা আছে। তুমি মিথ্যা বলছো। না, মিথ্যা বলছি না, সত্য বলছি। প্রমাণ দিতে পারবে? অবশ্যই পারবো। তুমি কি ওদের জন্য নিজের জীবন দিতে পারবে? হ্যাঁ, পারবো। সত্যি? হ্যাঁ, সত্যি। সাইফা এবার লেসার গানটা নিরু বুক বরাবর তাক করলো, তারপর বলল, ঠিক আছে, আমি ১ থেকে ৩ পর্যন্ত গুনবো। ৩ বলার সাথে সাথে আমি লেসার গান থেকে লেসার ছুটবো তোমার ঠিক পিছনে নিরি। যদি তুমি দাঁড়িয়ে থাকো তাহলে তুমি মৃত্যুবরণ করবে আর নিরি বেঁচে যাবে। আর যদি তুমি সরে যাও তাহলে নিরি মৃত্যুবরণ করবে। দেখি তোমার কাছে কোনটা বড়, তোমার জীবন নাকি নিরির জীবন? কথাটা বলেই সাইফা বলল, ১। নীরের সাথে সাথে চিৎকার করে উঠে বলল, নীরু সরে যাও, সরে যাও এখান থেকে। নীরু সরল না। সাইফা বলল, ২। নীরি এবার উঠে বসার চেষ্টা করে বলল, নীরু সরে যাও। সাইফা, তুমি তুমি লেসার গান ছুড়বে না, প্লিজ লেসার গান ছুড়বে না। এদিকে ভয়ে রো আর রি দুজনে কাঁদতে শুরু করলো। সাইফা সরাসরি এবার তাকিয়েছে নীরোর দিকে, নীরও তাকিয়েছে সাইফার দিকে। তারপর হঠাৎই সাইফা বলে উঠল, ৩। মুহূর্তের জন্য সম্পূর্ণ সার্ভার রুমে পিনপতন নীরবতা নেমে এলো। কিছুই ঘটেনি ভিতরে, সাইফা লেসার ছোড়েনি। তবে সে বিস্মিত হয়েছে, দারুণ বিস্মিত হয়েছে। এর মধ্যে অনেক কষ্টে নীরে উঠে বসেছে। সে নীরকে টেনে পাশে বসে নীরর গলা জড়িয়ে ধরল। রো আর রি আগেই নীরের গলা জড়িয়ে ধরে রেখেছিল, এখন তারা আরো জোরে তার গলা জড়িয়ে ধরেছে। সাইফা সবার উপর চোখ বুলিয়ে হাতে লেসার গানটা নামিয়ে ফেলল। তারপর নীরির কাছে এসে বলল, আমাকে ক্ষমা করো নীরি, আমি তোমাকে ভুল বুঝেছি, পুরুষদের ভুল বুঝেছি। নীরি অবশ্য কোনো কথা বলতে পারল না। সে পেট চেপে ধরে হড়হড় করে বমি করে দিল, তারপরই জ্ঞান হারালো। সাইফা অনেকক্ষণ ধরে নীরিকে দেখল। পিঠের ব্যাগ থেকে ব্যান্ডেজের কাপড় বের করে পেটের ক্ষতটা ভালো মতো বেঁধে দিল। তারপর নীরুকে জানালো, নীরির পেটে ইনফেকশন হয়ে গেছে। নীরিকে বাঁচাতে হলে অ্যান্টিবায়োটিক দিতে হবে। অ্যান্টিবায়োটিক্স এখানে পাওয়া যাবে না, তাই সে উপরে গিয়ে নিয়ে আসবে। কাউকে আনতেও বলা যাবে না।
তাহলে তারা জেনে যাবে যে নিরীহ সবাইকে হত্যা করা হয়নি। সে আর আশ্বস্ত করলো এই বলে যে তারা সাথে যে দুটি নারী সৈনিক আছে তাদের কেউই নিরিকে বেঁচে থাকার তথ্যটা ফাঁস করবে না। তারা এখানে নিরাপদ থাকবে এবং সাইফা কয়েকদিনের মধ্যেই ফিরে আসবে। কথাগুলো বলেই সাইফা সবার কাছ থেকে বিদায় নিল। পরের দিন তারা নিনিনের রোবটদের ক্লোন ল্যাবে এলো। ল্যাবে পুরুষদের জিন সংরক্ষিত ছিল। সেই জিন নিয়ে সাথের দুজনের উদ্দেশ্যে বলল, আমি বুঝতে পারছি আমাদের সবার একজন করে পুরুষ দরকার। এই জিন থেকে পুরুষ সৃষ্টি করে আমরা তাদের আমাদের সঙ্গী বানাবো। তোমরাও একজন করে পুরুষ সঙ্গী পাবে। রাজি তোমরা? দুজনে সম্মতি জানালে তারা পৃথিবীর উপরে ওঠার সুড়ঙ্গের দিকে ছুটতে শুরু করলো। তাদের দ্রুত পৃথিবীর উপরে পৌঁছাতে হবে, কারণ সেখান থেকে অ্যান্টিবায়োটিক্স এনে তারপর নিরিকে দিতে হবে। এতে প্রায় 7-8 দিন সময় লেগে যাবে। এতদিন পর্যন্ত নিরি বেঁচে থাকবে কিনা সন্দেহ আছে তাদের। সাইফা যখন পৃথিবীর উপরে ওঠার সুড়ঙ্গের উদ্দেশ্যে ছুটে চলেছে, মার্শাল জো তখন প্রেসিডেন্ট প্যালেসে পৃথিবীর প্রেসিডেন্ট হুগো প্যারোর সামনে বসে আছেন। প্রেসিডেন্ট হুগো প্যারো কফিতে চুমুক দিয়েই বললেন, মার্শাল জো, আপনার স্ত্রী কেমন আছে? ভালো প্রেসিডেন্ট। মাঝে তিনি বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন বোধহয়। হ্যাঁ, আমার ছেলে এখন ওর মায়ের যত্ন নিচ্ছে। মেয়েরাও আসবে আগামীকাল, তখন আর অসুবিধা হবে না। প্রেসিডেন্ট, সত্যি কথা বলতে কি, ব্যস্ততার কারণে নিজের স্ত্রীর প্রতি লক্ষ্য রাখতে পারিনি। আসলে আমরা পুরুষরা কাজ নিয়ে এত বেশি ব্যস্ত থাকি যে স্ত্রীর কথা মাঝে মাঝে ভুলেই যাই। আপনি তারপরও চেষ্টা করেন। গতবারও ম্যাডামকে নিয়ে লিকন গ্রহে বেড়াতে গেলেন। তা গিয়েছিলাম, তবে লিখন গ্রহ আমার ভালো লাগেনি। সম্পূর্ণ গ্রহটা কংক্রিটের, ওই রকম কংক্রিট আর ভালো লাগে বলুন? যাই হোক, আমার মূল প্রসঙ্গে ফিরে আসি। প্রজেক্ট নিরি সম্পর্কে বিস্তারিত বলুন। কিছু কিছু বিষয় অবশ্য আমার এখনো মনে আছে, তবে অনেক কিছুই ভুলেও গিয়েছি। এজন্য প্রথম থেকে শুনতে চাই। মার্শাল জো একটু নড়ে চড়ে বসলেন, তারপর বলতে শুরু করলেন, প্রেসিডেন্ট, আপনি জানেন প্রজেক্ট নিরি অতি গোপনীয় একটা প্রজেক্ট। এই প্রজেক্টটি আমরা এখন থেকে 7 বছর আগে শুরু করেছিলাম। প্রজেক্টের মূল নারী চরিত্র নিরি এবং পুরুষ চরিত্র নিরো। অবশ্য নিরোর নাম ঠিক করা হয়েছিল এই শর্তে যে যদি কোনো পুরুষের জন্ম বা সৃষ্টি হয় তাহলে নামটা কার্যকর হবে। প্রজেক্টের মূল উদ্দেশ্যই ছিল কোনো কারণে পৃথিবীর ক্ষমতা যদি পুরুষ বিদেশী কোনো নারীর হাতে গিয়ে পড়ে, তাহলে পৃথিবী থেকে পুরুষেরা নিশ্চিহ্ন হয়ে যাবে কিনা এই বিষয়টা জানা। প্রজেক্ট নিরি পরিচালনার জন্য কিছু শর্তকে প্রাথমিকভাবে মেনে নেওয়া হয়। এগুলো ছিল এরকম: 1, পৃথিবীর নারীরা হবে চরম পুরুষ বিদেশী। তারা এতটাই পুরুষ বিদেশী হবে যে পুরুষকে দেখা মাত্র নৃশংসভাবে হত্যা করবে। 2, পৃথিবীতে নারীদের প্রতিদ্বন্দ্বী থাকবে রোবটেরা। পৃথিবী মূলত রোবটের দখলেই থাকবে। নারীরা চেষ্টা করবে পৃথিবীর দখল ফিরে পেতে। 3, ভূগর্ভের নিচে বিভিন্ন জায়গায় কৃত্রিম জগতে কিছু পুরুষের জিন রাখা হবে। ওই জিনের বিষয়টি রোবটদের পাশাপাশি নারীদেরও জানানো হবে। নারী কিংবা রোবটেরা ইচ্ছে করলে ওই জিন থেকে ক্লোনিং এর মাধ্যমে পুরুষ সৃষ্টি করতে পারবে। একজন পূর্ণাঙ্গ পুরুষ সৃষ্টিতে তাদের প্রায় 1 বছর সময় লাগবে। এভাবে যদি পুরুষ সৃষ্টি হয়, তাহলে পুরুষদের সবার মধ্যে প্রধান চরিত্রের নামই হবে নিরো। 4, নারী এবং রোবট দুই পক্ষকে বর্তমান সময়ে স্বাভাবিক জ্ঞান প্রদান করা হবে। তবে নারী ও পুরুষের শারীরিক সম্পর্ক বিষয়ে কোনো ধারণা বা সন্তান জন্ম দেওয়ার সম্পর্কে কোনো জ্ঞান প্রদান করা হবে না। অবশ্য তাদের মস্তিষ্কে পারস্পরিক ভালোবাসা সংক্রান্ত জ্ঞান থাকবে এবং তারা জানবে নারী পুরুষের সম্পর্ক থেকেই সন্তান জন্ম হতে পারে, তবে কিভাবে হয় তা তারা জানবে না। 5, সকল নারীকে ক্লোন গবেষণাগারে তৈরি করা হবে। রোবটদের তৈরি করা হবে রোবট গবেষণাগারে।
পৃথিবীর কোনো মানুষকে প্রজেক্ট গবেষণার কাজে ব্যবহার করা হবে না। 6. সম্পূর্ণ প্রজেক্টটি চালানো হবে সাহারা মরুভূমির উপরের পৃষ্ঠে এবং মরুভূমির নিচের ভূগর্ভে। এই প্রজেক্টের কারোরই বর্তমান পৃথিবীর সম্পর্কে কোনো ধারণা থাকবে না। সবাই জানবে তাদের চারপাশে জগৎটা মূল পৃথিবী। তাদের জগতের বাইরে যে আসল মানুষ অর্থাৎ 450 কোটি নারী এবং 450 কোটি পুরুষ, মোট 900 কোটি মানুষ বেঁচে আছে তা তারা কেউ কখনো জানবে না। 7. প্রজেক্টটির সবকিছুর প্রস্তুত শেষের পর যেদিন থেকে প্রজেক্টটি চলতে শুরু করবে সেদিন থেকে প্রজেক্টে বাইরে থেকে কোনো হস্তক্ষেপ করা হবে না। প্রজেক্টের সবকিছু নিজের মতো চলবে এবং সবশেষে প্রজেক্টের সমাপ্তি পর্যবেক্ষণ করে ফলাফল নির্ধারণ করা হবে। এ পর্যন্ত বলে মার্শাল জো একটু থামলেন, তারপর আবার বলতে শুরু করলেন। প্রজেক্ট নিরিতে যে হাইপোথিসিস অর্থাৎ সিদ্ধান্তগুলো পর্যবেক্ষণ করা কথা সেগুলো হলো: 1. পৃথিবীর বিভিন্ন দেশে ইতিমধ্যে নারীরা ক্ষমতায় এলেও নারীরা কখনো পৃথিবীর প্রেসিডেন্ট হয়নি। যদি নারীদের পৃথিবীর প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়, আদৌ তারা প্রয়োজনে কঠোর মনোভাব প্রদর্শন করে পৃথিবী পরিচালনা করতে পারবে কিনা। নারীরা কোমল মনের হয় যুদ্ধ বিগ্রহ পছন্দ করে না। এজন্য প্রজেক্ট রোবট এবং নারীদের মধ্যে একটি যুদ্ধ ব্যবস্থার পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছে, যেখানে পৃথিবীর রোবটদের দখলেই থাকবে। পর্যবেক্ষণের বিষয় হচ্ছে রোবটদের পরাজিত করে নারীরা পৃথিবীকে পুনরুত্থান করতে পারবে কিনা। 2. মহাবিশ্বের কোনো কোনো গ্রহে দেখা গিয়েছে নারী প্রাণীরা ক্ষমতা পেয়ে পুরুষ প্রাণীদের নিশ্চিহ্ন করে দিয়েছে। পৃথিবীতে কোনো নারী প্রেসিডেন্ট যদি কোনো কারণে পুরুষদের নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করে, সেটা সম্ভব হবে কিনা, এবং যদি না হয় তাহলে নারী পুরুষের সম্পর্ক আবার স্বাভাবিক হবে কিনা। 3. নারী পুরুষের যদি শারীরিক সম্পর্ক বিষয়ে কোনো জ্ঞান না থাকে তাহলে তারা সন্তান জন্মদান পূর্বক পারিবারিক সম্পর্ক স্থাপন করতে পারবে কিনা। উপরের ওই হাইপোথিসিসগুলোর কার্যকারিতা প্রমাণের পিছনের কারণ আগামী নির্বাচন। 3 বছর পর পৃথিবীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা একজন নারীকে পৃথিবীর প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিতে যাচ্ছি। এর জন্যই গত 7 বছর ধরে প্রজেক্টটি চালানো হয়েছে। প্রথম 2 বছর প্রজেক্টের সবকিছু যেমন পৃথিবীর আদলের সাহারা মরুভূমির উপরে নকল পৃথিবী, ভূগর্ভস্থ বিভিন্ন জগৎ, ক্লোন নারী, রোবট ইত্যাদি তৈরি করা হয়েছে। পরবর্তী 5 বছর প্রজেক্টটিকে নিজের মতো চলতে দেওয়া হয়েছে। এখন প্রজেক্টটা একেবারে শেষ পর্যায়ে। প্রেসিডেন্ট এতক্ষণ চুপচাপ সবকিছু শুনছিলেন। এবার বললেন, চূড়ান্ত ফলাফল কি হলো? মার্শাল যে সামনের একটা কাগজ উল্টে রেখে বললেন, প্রেসিডেন্ট, চূড়ান্ত ফলাফল আশাব্যঞ্জক। প্রত্যেক ক্ষেত্রে নারীরা সাফল্য দেখিয়েছে। প্রথমত, নারীরা রোবটদের পরাজিত করেছে। এটা প্রমাণ করে যে কঠিন পরিস্থিতিতে নারীরা পৃথিবীকে রক্ষা করতে সক্ষম হবে। দ্বিতীয়ত, পুরুষেরা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবে না, কারণ বর্তমান পৃথিবীতে পৃথিবীর বিভিন্ন জায়গায় নারী ও পুরুষের জিন সংরক্ষণ করে রাখা হয়েছে। কোনো কারণে কোনো নারী পুরুষে নিশ্চিহ্ন করতে চাইলেও গোপনে কোনো নারী বা রোবটেরা ওই জিন থেকে পুরুষদের সৃষ্টি করবেই। আমাদের প্রজেক্টে নারীরা ভূগর্ভের খুঁজে খুঁজে পুরুষের জিন ধ্বংস করলেও রোবটেরা সেই জিন থেকে পুরুষ সৃষ্টি করেছে। এটা সম্ভবত প্রকৃতিরই অবদান। তৃতীয়ত, নারী ও পুরুষের ভালোবাসার সম্পর্ক এতটাই রহস্যময় যে শারীরিক সম্পর্ক বিষয়ে তাদের কোনো জ্ঞান না থাকলেও তারা প্রকৃতির বিশেষ ক্ষমতায় শারীরিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে সন্তান জন্মদান করতে পারবে। প্রজেক্টের নিরি এবং নিরো সেরকমই করেছে। এজন্য পৃথিবী থেকে সত্যিকার মানুষ কখনোই নিশ্চিহ্ন হবে না। ফলাফলগুলো শুনে প্রেসিডেন্ট সামনে রাখা গ্লাস থেকে পানি খেলেন। তারপর বললেন, রোবটেরা কেন পুরুষ সৃষ্টি করেছিল? মানুষ তো ওদের শত্রু, আর পুরুষ হলে তো ওদের জন্য আরো আতঙ্কের। কারণটা অবাক করার মতো। সর্বাধিক পর্যবেক্ষণে মনে হয়েছে নারীদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহারের জন্যই রোবটেরা পুরুষদের সৃষ্টি করেছিল। কারণ তারা জানতো নারী ও পুরুষের মধ্যে ভালোবাসার সম্পর্ক আছে। এই ভালোবাসাটাকে কাজে লাগিয়ে নারীদের বশ করা যায় কিনা এটাই ছিল তাদের পরিকল্পনা। আর বয়স্ক পুরুষেরা কোনো কাজে লাগবে না দেখেই তাদের নারীর কাছে পাঠানোর নাম করে হত্যা করত।
সত্যিই অবাক ব্যাপার। এখন সবকিছু বিবেচনা করে আপনার চূড়ান্ত মতামত বলুন। মার্শাল জো এবার একটু সময় নিলেন। তারপর বলল, নারী সে যতই পুরুষ বিদেশী হোক না কেন, সে মমতাময়ী, সে দরদি, সে মা। ক্ষেত্রবিশেষে নারী কঠিন হলেও তার মনের কোমলতা কাঠিন্যকে ছাপিয়ে ওঠে। আমাদের প্রজেক্টের মূল চরিত্রে নীরই তার প্রমাণ করেছে। সে চরম পুরুষ বিদেশী হলেও নীরর কাছে ফিরে আসার জন্য সে যে কি ভয়ানক কষ্ট ভোগ করেছে তা অকল্পনীয়। পেটে অপারেশনের মাত্র 7 দিন পর সে শুধুমাত্র ভালোবাসার মানুষ আর নিজের সন্তানদের দেখার জন্য অসহ্য কষ্ট আর যন্ত্রণা ভোগ করে যেভাবে গন্তব্যে পৌঁছেছে তা এক কথায় নজরবিহীন। শুধুমাত্র তীব্র ভালোবাসার আবেগ আর মমতার কারণেই সেটা সম্ভব হয়েছে। নারীর মধ্যকার এই আবেগ, কোমলতা, ভালোবাসাকে অবশ্যই আমাদের শ্রদ্ধা জানানো উচিত। তাই আমি চূড়ান্ত মতামত দিতে গিয়ে বলবো, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে আমাদের দলের প্রার্থী একজন নারী হতেই পারে। প্রেসিডেন্ট একটু চুপ থেকে বললেন, ধন্যবাদ মার্শাল জো। আমি আপনার গবেষণার ফলাফলে সত্যিই সন্তুষ্ট। সবচেয়ে বড় কথা, আমরা এরকম জটিল একটা প্রজেক্ট পরিচালনা করতে পেরেছি, এটা আমাদের অনেক বড় সাফল্য। যাই হোক, আমি রাজনৈতিক দলের অন্যদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করব। আপাতত আমিও আপনার সাথে একমত পোষণ করে বলছি, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে একজন নারী আমাদের দলের মনোনয়ন পাবেন। মার্শাল জো উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আজ তাহলে আমি উঠি প্রেসিডেন্ট। আর একটু বসুন। মার্শাল জো বসলেন। একটু ভেবে প্রেসিডেন্ট বললেন, প্রজেক্ট পরিচালনার সময় ওরা মানে নিডি কিংবা অন্য কোনো ক্লোন কি কোনোভাবে বুঝতে পেরেছে যে ওরা আসল পৃথিবী থেকে বিচ্ছিন্ন? না, বুঝতে পারেনি। তবে নিরিকে একটা কথা অনেকবার বলতে শোনা গেছে, আর তা হলো কোথায় যেন খটকা আছে। এই খটকাটা কি সেটা অবশ্য সে ধরতে পারেনি। তার মানে নিরি অনুমান করেছে তাদের জীবনটা স্বাভাবিক জীবন নয়। হতে পারে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট আবার কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর হঠাৎই বললেন, আপনি গিয়ে আরো একটা প্রজেক্ট চালাতে পারবেন? মার্শাল জো ভ্রু কুঁচকে বললেন, কি প্রজেক্ট? প্রজেক্ট নির মতোই হুবহু আরো একটা প্রজেক্ট, তবে এবার পুরুষরা হবে নারী বিদেশী। পৃথিবী থাকবে রোবটদের দখলে আর নারীদের জিন ভূগর্ভস্থ বিভিন্ন স্থানে সংরক্ষিত থাকবে। আমি দেখতে চাই নারী বিদেশী পুরুষেরা আবার নারীকে ভালোবেসে ভালোবাসার পৃথিবীতে পরিণত করতে পারে কিনা। এই প্রজেক্টের নাম হবে প্রজেক্ট নিরো। এখানে নিরো হবে একজন চরম নারী বিদেশী পুরুষ, আর মূল নারী চরিত্রের নাম দেবেন নিরি, অবশ্য যদি সে সৃষ্টি হয়। প্রেসিডেন্ট, এ ধরনের প্রজেক্ট চালাতে অনেক খরচ। এত খরচ, এবার খরচ অনেক কম হবে। প্রজেক্ট নিয়ে সবকিছুই আপনি ব্যবহার করবেন, শুধু প্রাণীগুলোকে মেরে ফেলবেন। মার্শাল জো ইতস্ত করে বললেন, সাইফাকেও মেরে ফেলবো? সাইফা তো জুনিয়র মার্শাল লাউনার কাছে মেল পাঠাতো, ও আমাদের পক্ষে। প্রেসিডেন্ট মার্শাল জোকে শেষ করতে না দিয়েই নিজেই বলতে থাকলেন, অন্যান্য প্রজেক্টে যা হয় তাই হবে। কোনো প্রজেক্টে গিনপিগকে আমরা যেমন বাঁচিয়ে রাখি না, এখানেও রাখবো না, এটাই নিয়ম। গবেষণায় ব্যবহৃত গিনপিগরা যেমন জানতে পারে না যে তারা ব্যবহৃত হচ্ছে, তেমনি এখানে সাইফা, নিডি, নিরো, রোরি কেউই জানে না তারা প্রজেক্ট কিংবা গবেষণার গিনপিগ হিসেবে ব্যবহৃত হয়েছে। ওদের হত্যা করতে আপনাকে তেমন ভয়ঙ্কর কোনো অস্ত্র ব্যবহার করতে হবে না। নিনিনের বাতাসে মিষ্টি গন্ধের বিষাক্ত গ্যাস ছড়িয়ে দিলেই হবে। সাইফার অধ্যায় এখানেই শেষ হবে, কারণ পুরুষের জিন নিয়ে সাইফা নিনিন থেকে এখনো বের হতে আসতে পারেনি, তাই না? হ্যাঁ প্রেসিডেন্ট, কিন্তু এতগুলো ক্লোন। প্রেসিডেন্ট খানিকটা বিরক্তি প্রকাশ করে বললেন, মার্শাল জো, আপনি জানেন ক্লোন সৃষ্টি করা পৃথিবীর আইনে নিষিদ্ধ। আপনি যে গবেষণাটা করেছেন তা সম্পূর্ণ নিষিদ্ধ গবেষণা।
সামরিক ব্যবস্থাপনার গবেষণাটা করা হয়েছে শুধুমাত্র গোপনীয়তা রক্ষা করার জন্য। এর বেশি আর কিছু নয়। যদি সবকিছু ফাঁস হয়ে যায় তাহলে আপনার মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো শাস্তি হবে না। কি দরকার ক্লোনগুলোকে নিয়ে এত চিন্তা করে নিজের মৃত্যু নিশ্চিত করার? আপনার দায়িত্ব প্রজেক্ট পরিচালনা করা, আপনি প্রজেক্ট পরিচালনা করবেন। এটা তো আর নতুন কিছু নয়। এরকম অনেক প্রজেক্ট ছোট পরিসরে আগেও হয়েছে, ভবিষ্যতে হবে। আমাদের প্রজেক্টে না হয় কিছুটা বড়, এই আর কি। কথা বলে প্রেসিডেন্ট আর দাঁড়ালেন না, ভিতরে চলে গেলেন। মার্শাল জো কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থাকলেন। তার মোবাইল ফোন বাজছে। ফোন করেছে তার স্ত্রী, কিন্তু কেন যেন তার ফোনটা ধরতে ইচ্ছে করছে না। সত্যিই তার খুব কষ্ট হচ্ছে। জুনিয়র মার্শাল লাউনা যখন নিরিশয় সবাইকে হত্যার জন্য সাইফাকে নির্দেশ দিয়েছিল, তখন থেকেই তার কষ্টটা শুরু হয়েছে। অথচ এবার তার নিজেরই সবাইকে হত্যার নির্দেশ দিতে হবে। ব্যাপারটা ভাবতেই তার সমস্ত শরীর ঝাড়া দিয়ে কেঁপে উঠল। তার মনে হলো কাজটা তিনি করতে পারবেন না। এতগুলো ক্লোনকে কিছুতেই তিনি হত্যা করতে পারবে না, কারণ ক্লোনরাও এক ধরনের মানুষ। সাইফা আর তার সাথের দুই নারী সৈনিক সুড়ঙ্গ দিয়ে পৃথিবীর উপরের দিকে উঠছে। তাদের সাথে পুরুষের জিন। জিনের টিউবটা খুব যত্ন করে রেখেছে সাইফা, যেন কোনোভাবেই জিন নষ্ট না হয়। উপরে গিয়ে ক্লোন ল্যাবে পুরুষ সৃষ্টি করবে। তারপর সবার জন্য একজন করে পুরুষের ব্যবস্থা করবে, এই তার স্বপ্ন। সুড়ঙ্গ দিয়ে প্রায় সম্পূর্ণ পথ ওঠার পর সাইফা দেখলো উপর থেকে পথটা বন্ধ হয়ে গেছে। সে ঠিক বুঝতে পারল না কে বা কারা সুড়ঙ্গটা বন্ধ করেছে। ওয়্যারলেস সেটে পৃথিবীর উপরে যোগাযোগ করতে গিয়ে দেখলো কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছে না। সাথের ফোনও কাজ করছে না। তার মানে তার পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পেরে ভয় পেয়ে গেল সে। তারপরই দেখলো পিছনে তার সাথে দুই সৈনিক হঠাৎই নিচে পড়ে গেল। ওদের পড়ে যাওয়া দেখে সে স্পষ্ট বুঝতে পারল দুজনে ভয়ঙ্কর গিসিন গ্যাসে আক্রান্ত হয়েছে। গিসিন গ্যাস মাত্র 1 মিনিটে যে কোনো মানুষকে হত্যা করতে পারে। সাইফা যখন এরকম ভাবছে তখন নিজেই অনুভব করলো মিষ্টি একটা গন্ধ এসে তার নাকে লাগলো। তারপরই চোখের সামনে সব খোলা হয়ে যেতে শুরু করলো। সে সামনে হাত বাড়িয়ে পাথরের দেয়াল ধরতে চেষ্টা করলো, কিন্তু পারল না। মুখ থুবড়ে পাথরের উপর পড়লো। আর হাতে যে কাচের টিউবে পুরুষের জিন ছিল সেটা নিচের দিকে গড়িয়ে গিয়ে বড় একটা পাথরে ধাক্কা খেয়ে ভেঙে গেল। এদিকে নিধি শুয়ে আছে সার্ভার রুমে। তার শারীরিক অবস্থা খুব খারাপ। পেটের কাটা অংশ থেকে রক্ত আর পুজ বের হচ্ছে। তীব্র ব্যথায় কুঁকড়ে যাচ্ছে শরীর। ঠিকমতো শ্বাসও নিতে পারছে না। তাকে ঘিরে বসে আছে নীরো, রো, রি। সবাই খুব উদ্বিগ্ন। তারা সবাই বুঝতে পারছে নিরিকে আর তারা বাঁচাতে পারবে না। নিরি বড় হা করে শ্বাস নিচ্ছে। এর জন্য ঠিকমতো কথাও বলতে পারছে না। অথচ তার খুব কথা বলতে ইচ্ছে করছে। অনেক কষ্টে সে বলল, রো, রি। রোরি দুজনেই কান্না জড়িত কণ্ঠে বলে উঠল, বলো মা। আমার বুকে একটু মাথা রাখবে? রো আর রি নিরির বুকে মাথা রেখে ফুপিয়ে কাঁদতে লাগলো। নিরি বিড়বিড় করে বলল, কাঁদে না বাবা, কাঁদে না মা। মানুষের জীবনটা কান্নার জন্য না, কঠিন সত্যকে মেনে নেওয়ার জন্য। রো কাঁদতে কাঁদতেই বলল, মা, তোমার জন্য খুব কষ্ট হচ্ছে। ঠোঁটে ঠোঁট কামড়ে নিরি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো, কিন্তু পারল না। তার চোখ দিয়েও পানি বেরিয়ে এলো। সে টেনে টেনে বলল, এই কষ্টটাই আমার সার্থকতা বাবা। আজ তোমরা আমার জন্য কাঁদছো, এটা অনেক বড় একটা ব্যাপার। এই পৃথিবীতে বহুদিন কোনো সন্তান তার মায়ের জন্য কাঁদেনি। আমি বুঝতে পারছি আমরা আবার ভালোবাসায় ভরা আগে সে পৃথিবীতে ফিরে যাচ্ছি। এর থেকে বড় পাওয়া আমাদের আর কি থাকতে পারে। আমি কথা শেষ করতে পারল না নিরি। বাতাসের অভাবে তার চোখ মুখ নীল হয়ে গেল। নীরও তাড়াতাড়ি রো আর রিকে নিরির বুকের উপর থেকে নামিয়ে দিতে গেল। নিরি ইশারায় নিষেধ করলো। তারপর ছোট্ট একটা শ্বাস নিয়ে বলল, ওদের আমার বুকের উপরে থাকতে দাও। বড় শান্তি, বড় শান্তি।
রি এবার হঠাৎই বলল, মা, তুমি কি আমাদের ছেড়ে চলে যাচ্ছ? নীরে কিছু বলতে পারল না। তার চোখের কোনো বেয়ে শুধু গল গল করে পানি বেরোতে থাকলো। রি আবার বলল, মা, তুমি যাবে না, আমরা তোমাকে যেতে দেব না। তুমি না বলেছিলে নতুন পরিবার সমাজ তৈরির সময় তুমি আমাদের সাথে থাকবে, আমাদের নিয়ে ফুলের বাগানে ছুটবে, হৃদয়ে সাঁতার কাটবে, দূর পাহাড়ে ঘুরতে যাবে? হ্যাঁ, বলেছিলাম মা। তাহলে কেন চলে যাবে? আমি চলে গেলেও তোমাদের পাশে থাকবো। না, 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 তুমি যাবে না। আমরা তোমাকে যেতে দেব না। আমরা তোমাকে খুব ভালোবাসি মা, খুব ভালোবাসি। কথাগুলো বলেই ঋতু হাতে নীরের গলা জড়িয়ে ধরল। রো নীরের গলা জড়িয়ে ধরল। তারপর বিড়বিড় করে বলল, মা, আমরা তোমার সাথেই থাকবো। যদি তুমি চলে যাও, তোমার সাথে আমরাও যাব। আর যদি থাকো, তোমার সাথে আমরাও থাকবো। তুমি ছাড়া আমাদের পরিবার হবে কিভাবে? আমাদের সমাজ হবে কিভাবে? আমরা মানুষ। আমরা আমাদের মায়ের সাথে, আমরা আমাদের বাবার সাথে পরিবারের সমাজে থাকতে চাই। বলো মা, তুমি সবসময় আমাদের সাথে থাকবে, আমাদের সাথে রাখবে। নীরি আর কথা বলতে পারল না, শুধু উপরে নিচে মাথা ঝাঁকালো। এভাবে কথা বলতে বলতে রো আর রি নীরির বুকের উপর মাথা রেখেই ঘুমিয়ে পড়ল। ঘুমানোর সময় দুহাতে দুজনেই তাদের মায়ের গলা জড়িয়ে ধরে রাখলো। তারা কিছুতেই তাদের মাকে চলে যেতে দেবে না। যদি দিতেই হয় তাহলে তারাও তার সাথে যাবে। রি আর রো ঘুমিয়ে পড়ল। নীরু অনেক কষ্টে টেনে টেনে বলল, নীরু, আমার হাতটা ধরবে? নীরির হাত ধরলে নীরি ঠুকরে কেঁদে উঠে বলল, তোমার স্পর্শে এত শান্তি কেন? নীরির হাত থেকে নিজের বুকে টেনে নিয়ে ভেজা কণ্ঠে বলল, আমি জানি না নীরি। নীরু, বলো। তোমার হাত ধরে আমার বড় বাঁচতে ইচ্ছে করে। নীরু এবার শব্দ করে কেঁদে উঠে বলল, তুমি বাঁচবে নীরি, তুমি বাঁচবে। এক বুক কান্না এসে নীরির কণ্ঠটা রোধ করে দিল। অনেক কষ্টে সে বলল, আমি বাঁচতে চাই নীরু, বাঁচতে চাই। বাঁচতে চাই তোমার ওই মন ভরা টকবকে আবেগের মাঝে, নির্বল ভালোবাসার মাঝে। তোমার এই নিষ্পাপ জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে। কিন্তু ওরা যে আমাদের বাঁচতে দেবে না, পরিবার সৃষ্টি করতে দেবে না, সমাজ সৃষ্টি করতে দেবে না। ওরা বড়ই নিষ্ঠুর, বড়ই নির্মম। কি বলছো নীরি? হ্যাঁ নীরু, মিষ্টি একটা গন্ধ পাচ্ছ? খুব মিষ্টি গন্ধ। হ্যাঁ, পাচ্ছি। গিসিন গ্যাসের গন্ধ এটা। তুমি আমার হাতটা ধরো নীরু, জোরে ধরো, আরো জোরে। নীরু আরো জোরে নীরির হাত চেপে ধরল। তারপর বিড়বিড় করে বলল, আমি তোমাকে ভালোবাসি নীরি, দারুণ ভালোবাসি। নীরিও বিড়বিড় করে বলল, আমিও তোমাকে ভালোবাসি নীরু, দারুণ ভালোবাসি। ভালোবাসি, ভালোবাসি। নীরির শেষের কথাগুলো আর শোনা গেল না। তার শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল। একই সাথে নীরু, রো এবং রির শরীরও নিস্তেজ হয়ে এলো। তার জীবনের শেষ মুহূর্তে নীরির দু চোখ বেয়ে শুধু দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সকালে এনে রোবটদের মূল সার্ভার কক্ষের বাইরে বিশাল একটা বর্জ্য নিষ্কাশনের ট্রাক এসে থামলো। সেখান থেকে একটা কালো আর একটা ধূসর রঙের রোবট লাফিয়ে লাফিয়ে নামলো। তাদের দায়িত্ব হচ্ছে নিনিনের যত মরা প্রাণী আছে সবগুলোকে একসাথে করে মাটি চাপা দেওয়া। তাদের মতো এরকম ট্রাক নিয়ে আরো প্রায় 100 রোবট পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ তাদের দ্রুত করতে হবে। কি যেন একটা প্রজেক্ট শুরু হবে এখানে। এই জন্য মার্শাল জোর নির্দেশে দ্রুত কাজ চলছে। ট্রাক থেকে নেমে সামনে মরে পড়ে থাকা একটা ছাগল দেখতে পেল দুই রোবট। মরা ছাগলটাকে ধরে ট্রাকের পিছনে ছুঁড়ে মারল তারা। ট্রাকের উপরে মরা পশুর স্তূপ জমে আছে। যখন চলে যাবে তখন কালো রোবটরা পাথরের একটা ফাটল দেখিয়ে বলল, ভিতরে কোনো প্রাণী থাকতে পারে, চলো ভিতরটা দেখে আসি।
ধূসর রঙের রোবটটি সম্মতি দিল। 2 রোবট ভিতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করেই থমকে গেল 2 রোবট। এক কোণায় একটা লতার বিছানায় 4টি লাশ পড়ে আছে। এদের মধ্যে 2 জন বয়স্ক এবং 2 জন শিশু। বয়স্ক নারীর বুকের উপর 2টি শিশু শুয়ে আছে। তারা গভীর মমতায় নারীটিকে জড়িয়ে ধরে রেখেছে। আর পাশে শুয়ে থাকা পুরুষটি তার হাতে নারীর হাত ধরে আছে। নারীর হাতটিকে টেনে সে বুকের মধ্যে রেখেছে। দৃশ্যটি এতটাই হৃদয়স্পর্শী যে আবেগহীন 2টো রোবটও কয়েক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে থাকলো। তারপর 4টি লাশই টেনে নিয়ে ফেলল ট্রাকের উপর। অন্যান্য পশুর সাথে এই লাশগুলোকেও যে তাদের মাটির অনেক গভীরে চাপা দিতে হবে। 6 বছর পর 7314 সাল। পরন্ত বিকেলে নিনিনের স্বচ্ছ নীল পানির চমৎকার এক হ্রদে সাঁতার কেটে বেরোচ্ছে নীরো এবং নিরি। তারা সাঁতরাচ্ছে, হাসছে, খেলছে আর নিজের মধ্যে কথা বলছে। তাদের উচ্ছলতা, প্রাণবন্ততা আর আনন্দ দেখে যে কেউ ভাববে এই পৃথিবীতে তাদের থেকে সুখী বুঝে আর কেউ নেই। সাঁতরাতে সাঁতরাতে নিরি যখন একেবারে ক্লান্ত, তখন বুক সমান পানিতে এসে থামলো সে। তার পিছনে পিছন নীরো এলো। নীরো কাছে এসে হঠাৎই ঝাপটে ধরল নিরিকে। নিরি নিজেকে ছাড়িয়ে নিল না, বরং সম্পূর্ণই এলিয়ে দিল নীরোর বুকে। তারপর মাথা উঁচু করে নীরোর চোখে তাকিয়ে টেনে টেনে বলল, সত্যি করে বলো তো, চরম নারী বিদেশি পুরুষ হয়েও তুমি কেন আমাকে এত ভালোবাসো? নীরো বিড়বিড় করে বলল, নারী পুরুষের ভালোবাসা যে সকল বাধা বিপত্তি, হিংসা, বিদ্বেষ আর বিভেদের ঊর্ধ্বে হয়তো এজন্যই। সত্যি? হ্যাঁ সত্যি। আসলে কি জানো, মানুষের প্রতি মানুষের ভালোবাসা এমনই এক অজানা অচেনা অদেখা অনুভূতি, যা তুমি কোনোদিন কোনো কিছু দিয়ে বন্দি করে রাখতে পারবে না। ভালোবাসা সত্যি অদ্ভুত। ভালোবাসাকে তুমি দেখতে পাবে না, স্পর্শ করতে পারবে না, অথচ অনুভব করবে। দারুণ ভাবে অনুভব করবে, পাগলের মতো অনুভব করবে। এই ভালোবাসা এমনই এক অনুভূতি যা তোমাকে শুধু অন্যের বন্ধনে আবদ্ধই করবে না, অন্যকেও তোমার বন্ধনে আবদ্ধ করে ফেলবে, তোমার জীবনের অংশ করে ফেলবে, তোমার বেঁচে থাকার প্রেরণা হয়ে তোমাকে শক্তি যোগাবে। এই বন্ধন এতটাই শক্তিশালী যে পারস্পরিক ভালোবাসায় আবদ্ধ দুজন দুজনকে তুমি যেখানে যত দূরে যেভাবেই রাখো না কেন, সে অন্যজনকে ভালোবেসেই যাবে, অনুভব করবে, কামনা করবে এবং সেই সাথে নতুন জীবনের স্বপ্ন দেখাবে। নিরি চোখ বড় বড় করে বলল, নতুন জীবনের স্বপ্ন? সেটা আবার কি? আমি ঠিক জানি না, তবে শুনেছি অনেক আগে পুরুষ আর নারীর সম্পর্ক এমন ছিল যে তারা সন্তান জন্ম দিতে পারত, পরিবার সৃষ্টি করতে পারত, সমাজ তৈরি করতে পারত। হয়তো দেখবে একসময় আমাদেরও সন্তান হবে, পরিবার হবে, সমাজ হবে। ওই সমাজে আমাদের সন্তান তখন আমাদের জীবনটাকেও আরো আনন্দময় আর সুখময় করে তুলবে। আমরা ওদেরকে নিয়ে হয়তো নয়নভিরাম অপূর্ব সুন্দর কোনো ফুলের বাগানের মধ্য দিয়ে ছুটবো, কিংবা দূর পাহাড়ের চূড়ায় বসে ঝিরঝিরে বাতাস উপভোগ করব। নয়তো এরকম স্বচ্ছ নীল হ্রদে সাঁতার কাটাবো। একটু যখন বড় হবে তখন ওরা তোমাকে মা আর আমাকে বাবা বলে ডাকবে। ভাবতেই আমার কেমন যেন আনন্দ লাগছে। এই জন্যই ভালোবাসায় ভরা জীবনটাকে এত সুন্দর মনে হয়। মনে হয় অনন্তকাল এই আনন্দ আর ভালোবাসা নিয়ে বেঁচে আছি। কথাগুলো শুনে নিরি রহস্যময় চোখে নীরুর দিকে তাকালো। তারপর খিলখিল করে হেসে উঠে আবার সাঁতরাতে শুরু করলো। নীরও ছুটলো নিরির পিছন পিছন। যেভাবেই হোক নিরিকে সে ধরবে, কারণ নিরিকে ছাড়া যে সে বাঁচবে না। এই জীবনে নিরি যে তার সব ভালো লাগা আর ভালোবাসা। আজ এ পর্যন্তই। যদি আপনাদের আমার কাছ থেকে গল্পটি শুনে ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।